অনেকেই ধারণা করেছিল যে এই সাক্ষাৎকারের মাধ্যমেই আমাদের রাজনৈতিক যেই সমীকরণ আঁকা হচ্ছিল নানা, তো সব জটিলতার একটা অবসান ঘটবে। এবং আমরা দেখতে পেয়েছি যে একটা বলা হচ্ছে যে হয়তো ফেব্রুয়ারিতে সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচন হতে যাচ্ছে আগামীতে। তো এখন তারপরেও কেউ আশাবাদী হলেও আবার একটু শঙ্কাও প্রকাশ করছেন যে আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা? বা আসলেই এই বৈঠকটি কতটুকু সফল হয়েছে কিনা? বা এখনো ডক্টর ইউনূসের যে একটি বিশেষ গোষ্ঠী দ্বারা তিনি প্রভাবিত, তাদের কুটচাল এই বৈঠকের পরে বন্ধ হয়ে যাবে কিনা? তো একটা শঙ্কা কিন্তু রয়েই যায়। তো সবকিছু মিলে আপনার বিশ্লেষণ জানতে চাই যে আসলেই তারেক রহমান ও ডক্টর ইউনূসের এই বৈঠকটা কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ নাজমুল সাকিব, বার্তা প্রধান, নাগরিক টেলিভিশন আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা শুনছেন সকল দর্শকদের জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আহ, আসলে আলোচনার বিষয়বস্তু মানে যদিও খুবই প্রাসঙ্গিক এবং লেটেস্ট সমসাময়িক এবং মনে হচ্ছে মাত্র একটি গরম খবর জানার মতন। মানে হয়তো ঘটে গেছে, মানে মানে একদিন পার হয়ে যাচ্ছে কিন্তু তারপরে খুবই মানুষের মধ্যে প্রচন্ড একটা টান টান ভাব, মানে বিশেষ করে যারা দেশে রাজনীতি করে এবং যারা প্রবাসে বসবাস করে প্রত্যেকের মধ্যেই একটা টান টান উত্তেজনা। দুটি বিশেষ কারণ, কারণ বাংলাদেশের যে দুইজন ব্যক্তি আপনি লক্ষ্য করবেন যে জুলাই বিপ্লবের ঘটনায় বাংলাদেশের সবচেয়ে যে দুইজন ব্যক্তিকে নিয়ে কোনো প্রকার মানে সমালোচনা নাই, আলোচনার ঊর্ধ্বে থাকা দুইজন ব্যক্তি, দুই তিনজনের মধ্যে তারা বেগম খালেদা জিয়া, তারপরে তারেক রহমান, ডক্টর মোহাম্মদ ইউনুস, মানে তাদের অবস্থান যেটা জুলাই বিপ্লবের সামগ্রিক অবস্থানটা তাদের সাথে প্রচন্ড আকর্ষিত হয়েছে যে তারা এটার এইটার নেপথ্যের কারিগর না হলেও তারা মনে হচ্ছে যেন তাদের কাছে অভিভাবকের একটা জায়গা তাদের কাছে আছে, যে কারণেই এই জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত যে সকল ছাত্র নেতারা ছিল তারা কিন্তু আমরা নিশ্চয়ই আমরা জেনেছি যে তারা জনাব তারেক রহমানের সাথে ওই সময় কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আনার পূর্ব মুহূর্তে, তাকে তার তার নাম প্রস্তাব করার আগেই তারা কি করবেন, তারা কি জাতীয় সরকার গঠন করবেন, কিভাবে কাজ করবেন, সব বিষয়ে আলোচনা করেছেন। তার মানে তাদের মধ্যেও অভিভাবক হিসেবে তারা তারেক রহমানকেও তারা বেছে নিয়েছিল একটি রাজনৈতিক অভিভাবক হিসেবে। আবার আবার পাশাপাশি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিভাবক মেনেই তারা তার নাম প্রস্তাব করে তাকে নিয়ে আসে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। তারপরে এই দুজন ব্যক্তির মধ্যে এখন তাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা আমি একটু বলতে চাই যে যখন এই জুলাই বিপ্লব সংগঠিত হয় তার পরবর্তীতে এই বিষয়ে বারবার বিএনপির পক্ষ থেকে এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকেই কিন্তু বলা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না, মানে এই সরকারকে ব্যর্থ হতে দিবে না, এই বাক্যটি ছিল প্রথম দিকটার একটা একটা বড় ধরনের বক্তব্য এবং যেটি প্রচার হয়েছে মাঠ পর্যায়ে এবং এবং এমনটি হচ্ছিল যে এই সরকারকে সাপোর্ট করা বিএনপি করে যাচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিএনপির সাথে এই সরকারের কিছু সংখ্যক ব্যক্তি, তারপরে কিছু সংখ্যক বিশ্লেষণকারী লোকজন যারা রাজনীতির সাথে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত না এবং বিভিন্ন কারণে অকারণে সম্পর্কটি বিভিন্ন জায়গায় তখন ঘুরপাক খেতে থাকে এবং সর্বশেষ জাপান সফরে গিয়ে আরো বিষয়টিকে আরো বেশি মাত্রায় ঘোলাটে করা হয় যখন বলা হয় যে একটি সরকার, একটি রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচনের জন্য অস্থির আর বাকিগুলো না, এমন এগুলো বলার কারণে ফলে বিএনপির পক্ষ থেকে এবং স্বয়ং তারেক রহমান সাহেবের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে না, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই এবং এই সরকার সংস্কার বিচারের নামে যে সময় কালক্ষেপণ করছে তারা এটা সন্দেহের চোখে দেখছিল এবং ফলে দূরত্বটা বাড়ছিল। এমন দূরত্বটি বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে আসছিল যখন তিনি ঠিক চান রাতে, মানে ঈদের আগের রাতে যখন উনি নির্বাচনের একটা দিনক্ষণ ঘোষণা করে দিচ্ছিলেন যে এপ্রিলের, তখন আরো মনে হচ্ছিল যে বিষয়টি আরো বেশি ঘোলাটে হয়ে যাচ্ছে এবং এই বিষয়টি কতটুকু ডক্টর ইউনুস জানি না, তবে আমার মন বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আহ, আহ, পরক্ষণেই চিন্তা করছিলেন যে আসলেই বাংলাদেশে এই যে সংকট বিরাজমান, এই সংকট মোকাবেলা করার জন্য আমি যদি যদি কিছু সময়ও থাকি, বাদ দিলাম 10 মাস, 1-2 মাসও টিকে থাকতে হয়, তাহলে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির সাথে সম্পর্কের বাইরে গিয়ে টিকে থাকা মনে হচ্ছে যেন কঠিন। এটা আমার মনে হচ্ছে যে উনি কোনো না কোনো ভাবে বোঝার একটি অবস্থান তৈরি হচ্ছিল। এখন আসি যে তাদের বৈঠকটা কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থ। আপনি দেখেন, যেহেতু দুইজনেরই অবস্থান দুটি ভিন্ন ধারার, ভিন্ন মাত্রার, একজন হচ্ছে আগাগোড়া রাজনীতিবিদ,
কারণ দীর্ঘদিন রাজনীতি করে আসা একটি বড় রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া মানুষ, যার বাবা রাষ্ট্রপ্রধান ছিল, দলের একটি দল তৈরি করেছে, দলের স্রষ্টা, এবং সেই সাথে যার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন আপসীন নেত্রী হিসেবে বারবার প্রধানমন্ত্রী হয়েছেন। তার মানে প্রধানমন্ত্রীর সন্তান, রাষ্ট্রপতির সন্তান, এবং দীর্ঘদিন রাজনীতি পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণে রাজনীতিটা সম্পূর্ণভাবে বোঝা এবং মাঠ পর্যায়ে রাজনীতিকে নিয়ে কাজ করা, তৃণমূল রাজনীতি করা, সব মিলিয়ে অনেক পাকা রাজনীতিবিদ বলতে পারেন, বর্ষিয়ান রাজনীতিবিদ। এখন আমরা তাকে দেখে হয়তো অ্যাপারেন্টলি তার বয়সের কথা ভাবি, ওনার বয়স 56-57 উপরে, মানে 60-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, একদম 60 ছুঁই ছুঁই। অতএব মানে উনাকে এখন আর মানে বলার কোনো অবকাশ নাই যে বাহিরের অ্যাপারেন্ট হয়তো দেখে ওনাকে খুব ইয়াং মনে হয়, কিন্তু আসলে উনি বর্ষিয়ান রাজনীতিবিদের জায়গায় কিন্তু ওনার অবস্থান। পক্ষান্তরে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলেন, উনি একটি আন্তর্জাতিক পরিমণ্ডলের একজন বড় মাপের একজন মানুষ, যিনি শুধুমাত্র নোবেল বিজয়ী নন, উনি একজন অর্থনীতিবিদ, এবং সেই সাথে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তার অবস্থান অত্যন্ত সুদৃঢ়, যাকে বিশ্ব ব্যাংকের দায়িত্ব, জাতিসংঘের দায়িত্ব পর্যন্ত যার অফার ছিল একসময়, বাস্তবতা যেটা, এবং সেটি মানতেই হবে। সেখানে দুই অবস্থানের মানুষকে একত্রে পাওয়া, মানুষের মধ্যে একটি অন্য ধরনের টান উত্তেজনা ছিল। সেই সাথে মানুষ ভাবছিল যে যদি এমন একটি বিপ্লবের পরে, এমন একটি ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে যদি বাংলাদেশে আবারও একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হয়, তাহলে সেই অস্থিতিশীল অবস্থা কিন্তু ভোগান্তি মানুষকে ভুগতে হবে। সেটি, এবং সেই সাথে একটি নির্বাচিত সরকার আসার জন্য তাদের মধ্যে একটি সমঝোতা দরকার, একটি বৈঠক দরকার। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের মধ্যে সন্দেহ রয়েছে প্রচুর, শঙ্কা রয়েছে প্রচুর নির্বাচন নিয়ে, যে আদৌ কোনো নির্বাচন হবে কিনা, বা নির্বাচন হতে দেওয়া যাবে কিনা, বা কারো কোনো ষড়যন্ত্র আছে কিনা। এখানে দেখেন অনেকগুলো পিলার কাজ করে। একদিকে যদি আমরা ধরি যে নতুন নতুন রাজনৈতিক দলগুলা কিংবা জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত একটি পিলার, একদিকে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের একটি অবস্থান, তারপরে সেনাবাহিনী, এবং সবগুলোকে মিলিয়ে যারা যারা নির্বাচনের পক্ষে বলে তাদেরকে অনেকভাবে ট্যাগ লাগানো হয়। ধরেন যদি দ্রুত নির্বাচন চায়, মনে হচ্ছে যেন আওয়ামী লীগও তো দ্রুত নির্বাচন চায়, ভারতও দ্রুত নির্বাচন চায়, সেনাবাহিনীর প্রধানও দ্রুত নির্বাচন চায়, তখন মনে হয় যেন সব কি একই সুতায় গাঁথা কিনা। আবার যদি নির্বাচন দেরিতে চায়, নির্বাচন যদি অনেক দেরিতে হোক, তখন মনে হবে এইটা কি জামাতের সাথে এলাই কিনা, কিংবা তারা অন্য কোনো এনসিপি কিংবা এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের তাবেদারি করে কোনো ষড়যন্ত্র করতে চাচ্ছে কিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য। তার মানে সন্দেহের দৃষ্টি, আঙ্গুলি কিন্তু সব দিকেই আছে। এমনটি না যে সন্দেহ এক পক্ষকে আপনি ক্ষমা করলেও আরেকটি পক্ষ আপনাকে মৌকুফ করবে, কিংবা আপনাকে সেই ক্ষমা থেকে পরিত্রাণ করবে, সেটার সুযোগ কিন্তু খুবই কম। এখানে আপনি যে পথেই যাবেন না কেন, সেই পথেই আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে বিভিন্ন জায়গায় কেউ না কেউ কথা বলবে, বিরুদ্ধে কথা বলবে, এবং এটি হয়ে গেছে এখন রাজনীতির একটি বড় পার্ট। পাশাপাশি আমরা যারা বিশ্লেষণ করি, আলোচনা সমালোচনা করি, আমরাও কিন্তু এই সমালোচনাগুলো আরো উস্কে দিতে খুব পছন্দ করি। কারণ কি, এগুলো দিলে আমাদের কথাবার্তাগুলো আরো বেশি মাত্রায় যাবে, এবং মানুষ শুনবে। মানুষ শুনলে ভাববে যে না, আসলে সংখ্যাটা কি। এবং অনেক সময় আছে না যে আমরা তো হয়তো 2, 4, 5 জন 10 জন মানুষকে তো মোটিভেট করার অবস্থানে আছি, এবং সেখানে 2, 4, 5 জন যখন মোটিভেট হয়, তখন আমাদের কথাগুলো অনেক সময় বিভ্রান্ত হতে পারে। এখন আপনি সফল এবং ব্যর্থতার কথা বললে, আমি প্রথমেই সামগ্রিকভাবে বলবো এটি একটি সফল একটি বৈঠক, এবং যে বৈঠকটি খুবই জরুরি একটি বৈঠক, এবং যে বৈঠকে কে জয়ী হলো, কে বিজয়ী, কে হেরে গেল, তার থেকে বড় জিনিস হচ্ছে যে মানুষের মধ্যে আপাত, মানে এই মুহূর্তে, মানুষের মধ্যে কিছুটা স্বস্তি কাজ করছে যে না, নির্বাচন মনে হয় হয়ে যাবে। এখন এখানে এই প্রশ্ন আমরা করতেই পারি যে যদি কিন্তু রয়েছে এখানে অনেক কিছুই। কারণ যদি কিন্তুটা থাকে, মানে থেকেছে কেন, এই সরকারের কারণে। এখন সরকার এটাকে স্ট্র্যাটেজি হতে পারে, সরকার তার নিজের হাতে কিছুটা রশি টানার মতন অবস্থান থাকতে পারে। কারণ সরকার যদি সবই যদি হ্যাঁ করে দেয় যে না ঠিক আছে, আমি আপনাদের কথাই ছেড়ে দিলাম। আপনি দেখেন সরকার কিন্তু জুলাই থেকে চলে আসছে এপ্রিলে, এপ্রিল থেকে চলে আসছে ফেব্রুয়ারিতে। তার মানে সরকার কিন্তু নিজের অবস্থানে নাই। সরকার কিন্তু সবসময় কিন্তু কিছুটা, মানে কোনো চাপও কিন্তু প্রয়োগ হয় নাই এখনো। যদি কিছুটা চাপ প্রয়োগ হয়, তাহলে সরকার কিন্তু বেসামাল হয়ে যাবে। এটা কিন্তু সরকারকে, মানে সরকারের কিছু লোক বুঝতে দেয় না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক প্রশংসা করি, উনি অনেক বড় মাপের মানুষ, কিন্তু মাঠের রাজনীতিতে, মাঠের খেলায় ডক্টর ইউনূস সাহেব অনেক বড় কিছু না। কারণ আপনি দেখেন মানুষের দৃষ্টিভঙ্গিকে নিয়েই কিন্তু বিশ্লেষণ করি আপনাকে রাজনীতি করতে হবে। মানুষের দৃষ্টিভঙ্গি কি, মানুষ কি ধরনের, যদি আমি একটু আপনাকে ব্যাখ্যা করি। কারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিং চার্লসের, তৃতীয় চার্লসের বৈঠকটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো অনেকের সাথে বৈঠক করেছেন,
আর বড় বড় ব্যক্তিদের সাথে ওই ভাইস প্রেসিডেন্ট যে হোটেলটায় উনি আছেন তাদের পুরো গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাথে তার বৈঠক হয়েছে। মানে কার সাথে বৈঠক সেটা মানুষের কাছে, কোনো মানুষের কাছেই বাংলাদেশে গুরুত্বপূর্ণ না, কিন্তু গুরুত্বপূর্ণ কোনটা, জনাব তারেক রহমানের সাথে বৈঠক। সেটি কিন্তু তার এই সফরের সিগনিফিকেন্ট জায়গা। তারপরে আপনার মানুষের অবতারে মানুষের মানসিক অবস্থানটা আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমি মানুষ কোন ধরনের চাউল খায়, মানুষ কি ধরনের মানে চিন্তা করে, সেই চিন্তার জায়গাটাকে আপনাকে ধরতে হবে। আর যদি চিন্তার জায়গা আপনি ধরতে না পারেন, তাহলে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ভুলগুলা বারবার করে এবং করে আসছিল, সেগুলা কিন্তু আমরা বারবার ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং ধরিয়েও দিচ্ছিলাম। এখন এখানে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখানে কি ধরনের, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সবচেয়ে বেশি এখান থেকে সুফলটা পেয়েছেন। যে কথাটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসেরই উচিত বিএনপির সাথে একটি সম্পর্ক স্থাপন করে বিএনপিকে নিয়ে দেশ গড়ার কাজটা করলে আরো বেশি, এমনও তো হতে পারতো বিএনপি আরো বেশি সময় দিতে পারতো তাকে, যদি বিএনপির সাথে তার সম্পর্ক অনেক ভালো থাকতো বা উনি করে ফেলতে পারতো। স্বয়ং দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজেও স্টেটমেন্ট, তিনি নিজেও সবাইকে ডেকে, স্থায়ী কমিটির সবাইকে ডেকে বলেছে যে সরকারের সাথে দূরত্ব রাখা যাবে না। তার মানে উনি 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 একজন আপোষের নেত্রী হয়েও উনি সমঝোতার রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি, উৎপাদনশীলতার রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির প্রগতির ধারাটা এমন ভাবে উনি অ্যাড্রেস করতে পারেন, একজন অসুস্থ নেত্রী হয়েও। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ক্ষেত্রেই মানুষগুলোর মধ্যে একটা অসুস্থ প্র্যাকটিস কাজ করে, চর্চা কাজ করে, যেখানে সবসময় সবাই চায় একজনের সাথে একজনের দূরত্ব বেজেই থাকুক, একজনের সাথে একজনের সম্পর্ক যাতে কোনোভাবে ভালো না হয়, প্রগাঢ় না হয়। যে কারণেই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটি সফলতার মুখ দেখেছে ডক্টর ইউনূস সাহেবের নিজস্ব সফলতার সাথে, কারণ উনি একটি বড় ধরনের গেইন করেছেন। আচ্ছা, এখানে যদি উনি গেইন করে তাহলে বিএনপি কি হেরেছে কিনা? আপনি বলতে পারেন যে বিএনপির যে পজিশন ছিল, বিএনপি চাইলে, যেমন ধরেন আজকে ৩ থেকে ৪ হাজার মানুষের সমাবেশ হয়ে গেছে ওইখানেই, যখন জনাব তারেক রহমান ওই হোটেলটার সামনে ওনার সাথে দেখা করতে যান ওই সময়। কথার কথা, যদি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি খুব তার প্রচন্ড ভাবে উনি উনার পার্সোনালিটি দেখাতে গিয়ে বা উনার অবস্থান দেখাতে গিয়ে এমন কোনো আচরণ বা এমন কোনো বিষয় যদি ঘটতো, তাহলে দেখেন এক ধরনের অপমান অপদস্থ হয়ে কিন্তু ডক্টর ইউনূসকে বাংলাদেশে আসতে হতো। মানে এটা কোনো ধরনের সাজানো কোনো কিছুই না, কোনো ইমপ্লাইড প্রেশারও না, কিন্তু এটি কি একটি রাজনৈতিক দলগুলোর কিন্তু এগুলো একটি অবস্থান। পাশাপাশি আওয়ামী লীগ যেভাবে তাকে অপমান অপদস্থ করার প্রক্রিয়া চেষ্টা করেছিল, কিন্তু সেটি কিন্তু করতে পারে না এই জন্য যে বিএনপির লোকজন মাঠে আছে। হ্যাঁ, আমরা বিচ্ছিন্নভাবে অনেক ছবি ভিডিও অনেক কিছু দেখেছি যে অমুক জায়গায় ডক্টর ইউনূসকে অপমান করছে, কথা বলছে, এগুলো হচ্ছে খুবই ছোট ছোট আকারে কিছু কাজ করে এগুলো দেখানো, যে তাদের শক্তি দেখানো, অবস্থান দেখানো দেশের বাইরে। কিন্তু মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি সত্যিকার অর্থে বিচারের কার্যক্রম সম্পন্ন করতে হয় এবং বিচারের পাশাপাশি সংস্কারগুলো সম্পন্ন করতে হয়, এবং উনি যে যদি কিন্তু বলেছেন, এই যদি কিন্তু গুলোই উত্তরণ সম্ভব হবে যদি একসাথে বসা যায়।